গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে 120 দিনের মধ্যে, তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। কোনো বাহানা নয়, জাতীয় নির্বাচনের আগেই হতে হবে গণভোট, প্রয়োজনে আঙুল বাঁকা করার হুমকি জামায়াতের, 11 নভেম্বর ভিন্ন হবে রাজধানীর চিত্র। নানা রকম সংকট তৈরি, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে কিছু ব্যক্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো সরকার গঠন হবে না, শঙ্কা বিএনপির। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 11 কর্মকর্তার 10 কর্মকর্তার বিরুদ্ধে জুলাই যোদ্ধার মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। 5 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত অদূরদর্শী, আর্থিক খাতে আরও একটি বোঝা তৈরি হওয়ার শঙ্কা, নয়া সরকারের হতে পারে আরও জটিলতা। গুমের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গুম সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পূর্ণের বাধ্যবাধকতাও রাখা হয়েছে খসড়া অধ্যাদেশে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমের অপরাধ সর্বোচ্চ মৃত্যুদণ্ড সহ বিভিন্ন কঠোর শাস্তির বিধান রাখা হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, আয়নাঘর বা গোপন বন্দিশালার ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়নাঘর নামে পরিচিত স্থাপন এবং এটার ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেস সচিব জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের ঘটনার তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 2026 সালের জন্য 28 দিনের ছুটির তালিকা উপদেষ্টা পরিষদের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কনভেনশনকে ফলো করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা, এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। যশোরে এক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যাচ্ছি আমরা সেখানে। খরচ করে আপনারা এই 83 কোটি খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সবাই গেছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল যাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারী রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি।
আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন ভেসে আসল দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো ৬০ লক্ষ মানুষের মধ্যে অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি গোড়া করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমতে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা জনাব তারেক রহমান, জনাব তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে, যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত, তাদেরকে যারা আরো শক্তি, আরো সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। আল্লাহ তাআলা তাকে ভেস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তাআলার কাছে এইটা চাই। সব শেষে আবার আপনারা যারা এসছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 100, খুলনা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি খুলনা 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, যিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করবেন। কথা বলবো তার সঙ্গে, তার আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি এই আসন থেকে প্রতিনিধিত্ব করছেন, পাশাপাশি জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এত বড় শক্তিশালী দলগুলো রয়েছে, কতটা আশা করছেন, কতটা নিশ্চিত আপনি যে এখান থেকে বিজয়ী হবেন? আলহামদুলিল্লাহ, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ, দেশবাসীকে মোবারকবাদ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আব্দুল আউয়াল আমার নাম, আমি এখানে
মনোনয়ন পেয়েছি। আমি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি এলাকায় আমি গণসংযোগ করেছি, জনগণের সাথে মত বিনিময় করেছি। তো এখানে সর্বস্তরের জনগণ আমাদের সাথে যেহেতু আগের থেকে একটা তাদেরকে সম্পর্ক ছিল, আমরা সেবামূলক কার্যক্রম আগের থেকেই এই 3 নম্বর আসন বিশেষ করে আসছি। করোনাকালীন সময় আমরা সেবা দিয়েছি, অক্সিজেন দিয়েছি। এইসব কারণে আমাদের প্রতি জনগণের একটা সফট কর্নার আছে। তো সেই হিসাবে আমরা গণসংযোগে যেটা উপলব্ধি করেছি, এই এলাকার মানুষ এখন একটি পরিবর্তন চায়। বিগত 53 বছরে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে। মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পায় নাই এবং ভ্রান্ত রাজনীতির অবসান চায়, একটা কল্যাণ রাষ্ট্র চায়। সেটার কমিটমেন্ট আমরা দিতেছি এবং আমরা চাই এই আসনটাকে বিশেষ করে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী এবং আড়ংঘাটা, এই 4 থানা মিলেই আমাদের এই 3 নম্বর আসন। এই আসনের মধ্যে শিল্পাঞ্চল নামে পরিচিত ছিল, এটা এখন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। সরকার আয়ত্ত যে সমস্ত পাটকল ছিল, সে পাটকলগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 60,000 মানুষ তারা বেকার হয়েছে। আর বেকারত্বের কারণে তারা মানবেতর জীবনযাপন করছে এবং তরুণ প্রজন্ম এই বেকারত্বের কারণে নেশার দিকে তারা ঝাঁপিয়ে পড়ছে, মাদক আসক্তির মধ্যে ডুবে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের খুন, রাহাজানি, ছিনতাই এগুলি প্রচণ্ড আকারে বেড়ে গেছে। মানুষের বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে। আপনারা জানেন, আপনাকে যদি আপনি এখানে অনেক কথাই বলছেন, সেগুলো কি ধরনের প্রতিশ্রুতি? সেগুলো কি আসলে বেকারত্ব দূর করার জন্য কাজ করবেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবেন, সে বিষয়গুলোতে আমরা আমাদের কর্মসূচির প্রথম স্থান দিতেছি। আমরা মিল কলকারখানা চালু করতে চাই এবং এটা চালু করা সম্ভব, কারণ এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ সরকারি রয়েছে। আমরা দ্বিতীয়টি এলাকায় জলাবদ্ধতা, এখানে জলাবদ্ধতা একটা বড় সমস্যা। এখানে সরকারি যে খালগুলি, এগুলি অবৈধ দখলদাররা দখল করে সেখানে পানি বন্ধ করে রেখেছে, যে কারণে একটু বৃষ্টি হইলেই পানিতে ডুবে যায়, জলাবদ্ধতা সৃষ্টি। আমরা চাই এই জলাবদ্ধতা থেকে এই শহরবাসীকে, খালিশপুরবাসীকে মুক্ত করতে। তৃতীয় হলো, আমরা প্রতিটি ওয়ার্ডে মানুষের স্বাস্থ্য চিকিৎসা এইটা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, যাতে মানুষ, মহিলাদের বিশেষ করে আরবানের যে চিকিৎসা ব্যবস্থা আছে এটাকে আরও উন্নত করে প্রতিটি ওয়ার্ডে যাতে চিকিৎসা ব্যবস্থা সুন্দর হয়, শিক্ষার মান যাতে উন্নয়ন হয় প্রতিটি ওয়ার্ডে। আপনাকে যদি এই আসন থেকে যদি জোটের মাধ্যমে আপনাকে নেওয়া হয়, আবার আপনার থেকে যোগ্য কাউকে এখানে দেওয়া হলো, সেক্ষেত্রে কি আপনি এই আসনটি ছেড়ে দেবেন কিনা? আমাদের তো 8 দলের যে একটা যৌথ একটা যুগপৎ আন্দোলন চলছে, তারা এখানে 1 বাক্স দেওয়ার যে একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে, যদি এখানে জামাতকে দেয় আমরা জামাতের সাথে কাজ করব, আর যদি আমাদেরকে দেয় জামাত আমাদের সাথে কাজ করবে, অর্থাৎ এই শরিক দলগুলি। আমাদের মূল উদ্দেশ্য হলো এবার কোনো দল নয়, আমরা ইসলামকে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই এবং মানুষের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে চাই। সনাতন ধর্মাবলম্বীরা ভোট দেবে কিনা, একদম ছোট করে উত্তর দেবেন। সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে ভোট দেবে এই জন্য, যেহেতু তাদের নিরাপত্তার জায়গা আর নাই। নিরাপত্তার জায়গা এখন ইসলামী আন্দোলন এবং আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সমস্ত মন্দিরগুলি এবং হিন্দুদের ধর্ম পালনের নিরাপত্তা দিয়েছি। তারা আমাদের উপর একটা আস্থা স্থাপন করেছে। তারা অবশ্যই তারা ভোট দেবে এবং তারা কমিটমেন্ট করতেছে যে আমরা এবার নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলনকে ভোট দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা আসলে কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন ছিল অধিক গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ। এমন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা হবে বাংলাদেশ গণতন্ত্রের অগ্রযাত্রার মাইলফলক। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, এটি রক্ষায় সতর্ক এবং দূরদর্শিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতা পরবর্তী প্রায় 5.5 দশকে দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি। এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া 3টি নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি।
তবে 2008-এ ক্ষমতায় এসে 2011-তে সেই পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ। সংবিধানে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার উদ্যোগ নেয় রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আলোচিত এ বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। কে কি বললেন সেটা আমার পরে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ নিরপেক্ষ ভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাফল্য প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা দেশের গণতন্ত্রকে বিকশিত করবে। এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। কবে থেকে তা কার্যকর হবে সেই ব্যাখ্যাও দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন এবং মুক্তভাবে কাজ করছে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যারা ফ্যাসিবাদী সরকারের দোসর ছিলেন তারাই মবের ভয় পাচ্ছেন। এদিকে সরকার গণমাধ্যমের সংস্কার কেন নিশ্চিত করতে পারল না, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হয় না, কেন হয় না? রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারের রাজনৈতিক প্রতিশ্রুতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে মত দেন বক্তারা। একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তাদের প্রস্তাবনা ছিল। আমার প্রশ্ন হলো, সেগুলো আসলে বাস্তবায়ন করতে আপনাকে কে বাধা দিয়েছিল? আমাদের সময় আপনারা সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছেন। এই কথাটা দেখবেন শুধু চেহারা পাল্টাবে, কিন্তু বক্তব্যগুলো পাল্টাবে। সাংবাদিক ভাইয়েরা যে পরিশ্রম করে এবং তাদেরকে যে বেতন ভাতা দেওয়া হয় সেটা নিয়েও কথা আছে। কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছে মেইনস্ট্রিম মিডিয়া। এই প্রবণতাটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু আমাদের জন্য স্বাস্থ্যকর সেটা কিন্তু ভাবতে হবে আমাদের। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য রাজনৈতিক দলগুলো সবসময় চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। বেতন, সেই বেতনটা আসলে অনেক ক্ষেত্রে আপনার একেবারে, আপনি যদি দেখেন যে গার্মেন্টস শ্রমিকদের আমাদের যে বেতন চাওয়া হয়, ন্যূনতম মজুরি লাস্ট ওনারা যে দাবি করেছিলেন, সেই বেতনের মতো বা তার চেয়ে কম বেতনেও অনেক সাংবাদিক নিয়োগ পান। যারা দোষর ছিলেন তারা এখন মবের ভয় করছেন এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করছে। মবের ভয়ে আছে, আমি তো দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তোবা সেই সময় দোষর ছিলেন। আমরা সবাইকে বলেছি, কোন অবস্থাতেই কোন নিউজ পেপার, কোন টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না। ইচ্ছে করলে সরকার আগামী 3 মাসের মধ্যে গণমাধ্যম সংস্কার শেষ করতে পারে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর এবং নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছরের 18 জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। পরে চলতি বছরের 27 মে বাদী জাহাঙ্গীর জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। আসামিদের সঙ্গে সাক্ষাৎ করে অনুদান চেয়ে তিনি কিছু দালিলিক প্রমাণও দাখিল করেন। পরে আসামিরা তাকে ফাউন্ডেশনের আলোবিহীন একটি কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে জিআই পাইপ দিয়ে মারধর শুরু করে। এতে ভুক্তভোগী জাহাঙ্গীর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর আসামিরা তার মোবাইলে বিএনপি নেতার সাথে ছবি কেন এমন প্রশ্ন তুলে আবারও কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে আসামিরা জোর করে তার ডান হাতে একটি ইনজেকশন দিয়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেয়। আর এর আগে গেল 14 অক্টোবর
অক্টোবর একই ধরনের অভিযোগে আরেকটি মামলা হয়। আমি আদালতের কাছে এই আসামিদের বিচার চাই, ওদের আইনের আওতায় আনতে হবে, এদের বিচার করতে হবে। জুলাই ফাউন্ডেশনের কতিপয় কর্মচারী এবং কর্মকর্তার বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করেছি। তাকে এই জুলাই ফাউন্ডেশনে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করে, তাকে ইনজেকশন পুশিং করে অবস্থা জানানো হয়েছিল বিচারের জন্য, কিন্তু সে কোনো বিচার না পেয়ে আজকে বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করে। প্রায় 858 কোটি টাকার ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গত 17 আগস্ট ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে একটি মামলা করা হয়েছিল। ঢাকার বাংলা মোটর কার্যালয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন চলছে। সরাসরি যাব সেখানে। ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান, যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল, তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি, যেই ধরনের মানসিকতা, যেই ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে, রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান নাই বলে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালুর ট্রাক পড়ে যাবে। এই জন্য এই ধরনের মানসিকতা সংস্কৃতি থেকে